শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি ছোট্ট ক্লাস নিয়ে হাজির হয়েছে ল্যাপটপের স্ক্রিন থেকে। আজকে যে বিষয়গুলো আলোচনা করবো সেগুলো আমরা টেবিলের বর্ডার নিয়ে আলোচনা করব। যে টেবিলের বর্ডারগুলো কিরকম হতে পারে, অর্থাৎ টেবিলের যে বর্ডার আছে, অ্যাট্রিবিউট আছে, এর ভ্যালুগুলো কিরকম হতে পারে এবং কিরকম ভ্যালু দিলে একটা টেবিলের বর্ডার কিরকম দেখায়, সেই বিষয়গুলো আজকে ল্যাপটপের স্ক্রিন থেকে সরাসরি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো কথা না বলে আমরা ল্যাপটপের স্ক্রিনে কাজ করা শুরু করি। আমরা প্রথমে নিলাম HTML, এরপরে বডি। তারপর আমাদের কি করতে হবে, HTML বডি লেখার পরে আমাদের কি করতে হবে, টেবল নামে একটা ট্যাগ নিতে হবে এবং টেবল ট্যাগের পাশাপাশি আমাদের একটা বর্ডার নামক অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তা আমরা প্রথমে লিখবো টেবল, ধর আমরা টেবল বর্ডারের ভ্যালু কি নিয়েছি, এখানে 1 নিয়েছি, ঠিক আছে। এরপর আমাদের কি করতে হবে, একটা টেবিল অবশ্যই কি থাকে, একটা টেবিলে যে পরিমাণ সারিতে যে সারি থাকে এবং সারিতে একাধিক সেল থাকতে পারে। তো আমরা নর্মালি সারিকে প্রকাশ করার জন্য আমরা কি করি, আমরা টিআর ইউজ করি। তাহলে আমাদের নিতে হবে এখানে একটা টিআর ট্যাগ নিতে হবে, নিলাম আমরা টিআর। এরপরে টিআর এর পরে যে আমাদের সেলগুলো থাকে, সেলগুলোকে আমরা নরমালি বলি চিডি, ঠিক আছে। তো আমরা ধরো 2টা বা 3টা সেল রাখতে পারি একটা সারিতে, একাধিক অনেকগুলো সেল থাকতে পারে। নরমালি আমরা টেবিলটাকে দেখানোর জন্য ধরো 3টা সেল নিলাম অথবা 2টা সেল নিলাম। ধরো আমরা 2টা সেলই ক্রিয়েট করছি এখন। এই যে চিডি দ্বারা আমরা কি করবো, সেলগুলো লিখবো। তো ধরো আমরা নিলাম এ, এরপর আমরা কি করবো, চিডি বন্ধ করে দেব, এই যে বন্ধ করে দিলাম, ঠিক আছে। এখন আমরা আরেকটি সেল নিব, স্ল্যাশ চিডি। এখন আমরা কি করেছি, একটি সারিতে 2টি সেল ক্রিয়েট করেছি। তো সেলগুলো ক্রিয়েট করার পর আমাদের কি করতে হবে, আমাদের টিয়ারটা বন্ধ করে দিতে হবে। স্ল্যাশ টিয়ার, আমরা এখন টিয়ারটি বন্ধ করে দিলাম। ধারাবাহিকভাবে আমরা কি করব, ধরো আমরা টেবিলটি বন্ধ করে দেব, স্ল্যাশ টেবল, স্ল্যাশ বডি, স্ল্যাশ HTML। এই যে আমরা কি করব, স্ল্যাশ করে দিলাম, সবগুলো বন্ধ করে ফেলছি। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হলো, আমাদের কি করতে হবে, এই যে আমরা কোডিং গুলো করেছি, এটার জন্য সেভ করে রাখতে হবে। HTML ফাইল বলতে আমরা বুঝি যে আমরা HTML কোডিং করার পরে যে নামে সেভ করে রাখবো, এই নামটি হবে একটি ফাইল নেম। তো আমাদেরকে সেভ করতে হবে, আমরা কন্ট্রোল ধরে কি করব, এটাকে সেভ করে নেব। ধরো আমরা ডেস্কটপে সেভ করব, কোথায়, ধরো ডেস্কটপে আমরা সেভ করব। এই যে আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন দেখো কি আছে, এখানে আমরা নাম দিলাম বর্ডার। তো ফাইলের নাম কি দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে বর্ডার দিয়েছি। এখন প্রশ্ন, এই যে বর্ডার দিলাম, আমি যদি বর্ডার দিয়ে সেভ করি, দেখো বর্ডার দিয়ে সেভ করলাম, এই যে ডেস্কটপে বর্ডার নামে আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, দেখছো এখানে। কিন্তু এটা কিন্তু কি হবে না, এই ফাইলটা কিন্তু ওপেন হবে না। দেখো আমি রান করলাম, দেখো যে কোডিং লিখেছিলাম ঠিক সেরকম দেখাচ্ছে। এখানে আউটপুট হিসেবে বা ফলাফল হিসেবে কিছু প্রদর্শন করেনি। এখন এটা না দেখানোর কারণ কি, এটা না দেখানোর মূল কারণ হচ্ছে যে আমরা ফাইলের এক্সটেনশন দিই নাই। যে আমরা যে ফাইল, আমরা যে এডিট করেছি, এটা কি নামে এই ফাইলটাকে আমরা এক্সিকিউট করতে চাচ্ছি। তো আমাদের কি, আমরা যদি HTML ফাইল সেভ করতে গেলে HTML অথবা .htm এরকম এক্সটেনশন লিখে দিতে হয়। এখন আমি যদি এটাকে আবার নতুন করে সেভ করতে যাই, দেখো এই যে আমি সেভ এজে গেলাম, ঠিক আছে। এখন আমি এটা কি করবো, এই যে বর্ডার লিখেছি, বর্ডার পরে আমি দিলাম এই যে .html। এখন আমি সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো এই যে দেওয়ার পরে এই যে একটা ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমি এই যে এখন ক্লিক করলাম, দেখো এই যে এবি কিন্তু বর্ডার সহকারে প্রদর্শন করেছে। আমরা একটু যদি এটাকে জুম করি, তাহলে তোমরা স্পষ্ট দেখতে পাবে। দেখো এই যে এবি কিন্তু কি হয়ে গেছে,
বর্ডার সহকারে প্রদর্শিত হয়েছে। এখন আমি যদি এটাকে মনে করো এই যে বর্ডার 0 করে দেব, এই যে বর্ডার 0 করে দিলাম, সেভ দিলাম। এখন আমি যদি এটাকে আবার নতুন করে রান করতে যাই, দেখো কি দেখাচ্ছে। দেখো এখানে কিন্তু বর্ডার কি করিনি, বর্ডার কিন্তু প্রদর্শন করেনি। ঠিক আছে, এই দেখো বর্ডার কিন্তু নেই, অর্থাৎ রো কলম সহ বর্ডারটা কি হয়ে গেছে, আউট হয়ে গেছে। এখন আমি যদি এখানে বর্ডারের ভ্যালু যদি কি দিই, 0 না দিয়ে নাল দিই, তাহলে কিরকম দেখাবে দেখো, এন ইউ ডাবল এল, এই যে নাল দিলাম। এখন আমি যদি আবার এটাকে রান করি, দেখো কিরকম দেখায়। এই দেখো নাল দেওয়ার পরে কি হয়েছে, বর্ডার সহকারে প্রদর্শিত হয়েছে। আমরা একটু বড় করে দেখাই, দেখো কি হয়েছে, আগে যেরকম ছিল সেরকমই দেখিয়েছে। ঠিক আছে, তো এই যে আমাদের সেলের মাঝখানে কিছুটা ফাঁকা দেখা যাচ্ছে, আমরা যদি এটাকে বন্ধ করতে চাই তাহলে আমরা কি করব দেখো, আমরা এখানে আহ একটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করব, লিখলাম সেল প্যাডিং, সি ডাবল এল পি এ, সেল প্যাডিং, ডলারের ভ্যালু দিলাম আমরা কি 0, আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে নিলাম। ঠিক আছে, এখন যদি আমরা আবার এটাকে রান করতে যাই, দেখো এখানে এই যে আমাদের যারা সেভ ছিল এটা দেখো, দেখো কিরকম দেখিয়েছে। আমরা একটু বড় করে নিলাম যাতে তোমরা স্পষ্ট দেখতে পারো। দেখো কি আছে এখানে, যে টেবল বর্ডার নাও সেল প্যাডিং কি দিয়েছি আমরা, সেল প্যাডিং দিয়েছি আমরা 0। তো সেল প্যাডিং দেওয়ার পরেও কি হয়েছে, এই যে আমরা কিন্তু সেভ দিয়েছিলাম। আমরা যদি একটু দেখাতে যাই তোমাদেরকে, ঠিক আছে, আমরা একটু ছোট করে নিই, ছোট করে নিলাম পেজটাকে। তোমাদের যদি রান করে দেখাতে যাই, দেখো এই যে এখানে বর্ডার ফাইলটি আছে। দেখো এই যে টেবল বর্ডার প্যাডিং দেওয়ার পরও এটা নর্মালি কম্পিউটার অথবা ল্যাপটপ এরকম একটু করে দেখায়। এই দেখো এবি, ঠিক আছে, এটাকে কম্পিউটারে আউটপুট হিসেবে পেলে এরকম দেখায়। এই যে বর্ডার, আমাদের এটা কিন্তু বর্ডার, এই যে লাস্টের যে অংশ এটা কিন্তু বর্ডার, এবি দেখিয়েছে। তো নাল যখন দিই, তো নাল মানে এখানে কি বোঝানো হচ্ছে, নাল মানে বোঝানো হচ্ছে যে টেবল বর্ডারের মান কি হবে, সাধারণত নাল দিলে বোঝা যায় যে বর্ডারের মান সাধারণত শূন্য ছাড়া যে কোনো অংশ বোঝাতে পারে, অর্থাৎ শূন্য নয়, শূন্য থেকে বড় এমন কোনো কিছু বোঝায়। তাহলে সরাসরি শূন্য নয়, এরকম অবস্থায় যদি কোনো ধরনের বর্ডার আমরা ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই নাল ইউজ করতে পারবো। তো এমসিকিউ তো তোমার যদি থাকে যে নিচের কোনটির টেবল বর্ডার, ধরো 1 দেওয়া আছে, মানে একটা বর্ডার দেওয়া আছে, বর্ডারটা খুব একটা মোটা নয়, সেরকম যদি থাকে তো সেক্ষেত্রে তুমি 1 অথবা নাল ইউজ করতে পারবে। তাহলে আমরা যদি প্রয়োগমূলক এমসিকিউ থাকে, উচ্চতর দক্ষতার যে এমসিকিউগুলো আছে, সেক্ষেত্রে আমরা নাল অথবা 1 ব্যবহার করতে পারি, একই ক্ষেত্রে কাজ একই হয়। আর সেল প্যাডিং দেওয়ার পরে দেখো যেরকম দেখিয়েছিল, সেল প্যাডিং ছাড়াও কিন্তু সেরকমই দেখিয়েছে। তো আমি তো সেল প্যাডিং এর মানটা একটু বাড়িয়ে দিই, তাহলে কি হবে দেখো, এই যে সেল প্যাডিং এর মান আমি দিলাম ধরো 20, দেন সেভ করে নিলাম। এখন যদি তোমাদেরকে আমি রান করে দেখাই তাহলে আসলে কীরকম দেখাবে একটু দেখে নাও। ঠিক আছে, এই যে আমি রান করছি, দেখো এই যে সেল প্যাডিং কি হয়ে গেছে, দেখো আমি একটু জুম করে নেই, জুম করলে হয়তো ক্লিয়ার বুঝতে পারবে। এখন স্ক্রিনটা বড় করে দেখাবে, দেখো সেল প্যাডিং দেওয়ার পরে সেলের যে সাদা জায়গাটুকু আছে, ফাঁকা জায়গাটুকু আছে, এটা বলে সেল প্যাডিং, এই অংশটুকু কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তাহলে সেল প্যাডিং এর ভ্যালু তুমি যত বাড়িয়ে দেবে এই সেল প্যাডিং তত বড় হতে থাকবে। আমি যদি তোমাদেরকে আরেকটু ভ্যালুটা বাড়িয়ে দিই, তারপরে দেখাই, দেখো কিরকম হচ্ছে। আমরা যদি এখানে 40 পিক্সেল দিই, দিলাম 40, সরি 400 হয়ে গেছে, 40 পিক্সেল দিলাম। এখন আমি আবার এটাকে রান করব, দেখো কিরকম দেখা যায়। দেখো আর একটু বড় হয়ে গেছে। আমরা যদি এটাকে জুম করি তাহলে তোমরা বুঝতে পারবে, দেখো কতটুকু বড় হয়েছে। ওই সময় তো 500 দিয়ে দেখিয়েছিলাম, আমরা 500 দিয়ে দেখিয়েছি, দেখো এখন কতটুকু স্পেস হয়ে গেছে। তার মানে সেল প্যাডিং এর ভ্যালু তুমি যত বাড়াবে
এই সেলের যে জায়গাগুলো আছে, সেল বলতে এই যে ঘরগুলো যাচ্ছে, এই ঘরগুলো তত বড় হয়ে যাবে। তার মানে সেল প্যাডিং এর উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, একটা সেলকে ছোট বড় করতে পারি। ঠিক আছে? এরপরে কি আছে, আমরা আরেকটু যদি এখানে দেখাই যে বর্ডারটা যা আছে, বর্ডারের মান তো আমরা বাড়িয়ে দিই, কিরকম হবে দেখো। আমি দিলাম 20 পিক্সেল। ঠিক আছে, এই যে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে নিবে, নিয়ে তারপর কি করবে, আবার প্রোগ্রামটাকে আমরা যদি বা কোডিংটাকে যদি এই যে ফাইলটা আছে এটা আমরা রান করি, এই দেখো এই যে বর্ডার কালো অংশ চলে আসছে। একটু জুম করে দেখাই, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। দেখো কতটুকু বড় হয়ে গেছে। আমি এই যে জুম করলাম, আরো জুম করলে আরো বড় হবে। এই যে কালো অংশটুকু আছে এখানে, এই কালো অংশটুকু কিন্তু বর্ডার। অর্থাৎ আমি যখন 20 পিক্সেল দিয়ে দিয়েছি তখন কিন্তু বর্ডার এরকম হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমরা কি শিখলাম আজকের এই ছোট্ট ক্লাসটি দেখে? আমরা শিখতে পারলাম যে আসলে একটি টেবিলের বর্ডার কিরকম হবে, এটা টোটালি ডিপেন্ড করে তার পিক্সেলের উপরে, অর্থাৎ তার মানের উপরে। এবং সেল প্যাডিং বলতে আমরা বোঝাই যে প্রত্যেকটি সেলে কি পরিমাণ জায়গা থাকবে আমরা ডাটাগুলো লেখার পরে। ঠিক আছে, সেটা ডিপেন্ড করে সেল প্যাডিং এর উপরে। সেল প্যাডিং এর ভ্যালু যত বড় হবে সেল তত বড় দেখাবে, সেল প্যাডিং এর মান যত কম হবে সেল তত ছোট দেখাবে। তো নর্মালি টেবল বর্ডার 1 দেওয়ার পরে যদি আমি সেল প্যাডিং ইউজ না করি তাহলে সাধারণত যে সেল প্যাডিং 0 দিলে যে কথা, আর সেল প্যাডিং ইউজ না করলে ঠিক সেই কথা, একই কথা। তো মাথায় রাখতে হবে সেল প্যাডিং আমরা শুধুমাত্র সেলকে ছোট বড়ের জন্য ইউজ করে থাকি। তো আমরা অনেকে কিন্তু নর্মালি বাধ্যতামূলক সেল প্যাডিং দিতে হবে এরকম না। যদি আমার সেল বড় হয় তাহলে আমরা সেল প্যাডিং ইউজ করবো অ্যাট্রিবিউট। আর যদি এই সেলগুলো বড় না থাকে তাহলে আমাদের সেল প্যাডিং ব্যবহার করার দরকার নেই। অধিকাংশ গাইড বইগুলোতে এগুলো দেওয়া থাকে, এটা শুধু জাস্ট ফরমেশন হিসেবে দেওয়া থাকে। তো যারা বুঝে না এরা শুধু এই বলে স্টুডেন্টদেরকে যে বাধ্যতামূলক লিখতে হবে, না এটা বাধ্যতামূলক নয়। এইটা যদি তোমার সেলের কাজ থাকে তাহলে তুমি অবশ্যই সেল প্যাডিং এর কাজ বা বেল ব্যবহার করতে হবে, আর যদি না থাকে তাহলে ব্যবহার করতে হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ছোট্ট ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি এখান থেকে নতুন কোনো ইনফরমেশন পেয়ে থাকো, তাহলে অবশ্যই বলবো যে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে এবং তোমার জায়গা থেকে যে আজকের এই ছোট্ট ক্লাসটি কেমন লেগেছে একটি কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে।